জীবনে কোনো কিছু করব সেটা আসলে ভাবিনি। হুট করেই একটা স্মার্টফোন আসলো হাতের মধ্যে। হাসব্যান্ডে দিয়েছে যখন বিয়ে হয়েছিল। তার আগে কিন্তু আমি স্মার্টফোন হাতাইনি। দেওয়ার পর সারাক্ষণ শুধু ইউটিউবের মধ্যে থাকতাম। যেহেতু হাসব্যান্ড বাহিরের দেশে থাকে তো টাকা পাঠাতো ফোনের মধ্যে। তো হাসব্যান্ডের সাথেও কথা বলতাম আর শুধু দেখতাম কে কি করছে। তো চোখে পড়তো এরকম সাকসেসফুল মানুষ যারা ২ লক্ষ ৩ লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন তাদেরকে শুধু ফলো করতাম আর সবসময় ওই ভাইরাল টপিকই আমার কাছে আসতো। এই ধরনের টপিক দেখতে দেখতে একদিন আমারও ইচ্ছে জাগলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তবে এখন না, পরে খুলবো। এই ভাবতে ভাবতে একদিন ডিসাইডই করে ফেললাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নেব। যেহেতু মানুষে ঘরে বসে ইনকাম করছে তো আমি কেন বসে থাকবো। ওইটা মনের মধ্যে চিন্তা ভাবনা করে তারপর একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেললাম। যখন আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়েছিল তখন আমার হাজবেন্ডের পাসওয়ার্ড ছিল। অত সব না বুঝে আমার ভাইয়ের মেয়ে ছিল আমার কাছে। ও সবসময় থাকতো রেগুলার। যেহেতু ওর বাবাও নেই মাও নেই তো আমি রাখতাম আর কি, আমার কাছেই থাকতো। আমাকে অনেক বেশি পছন্দ করতো। ওকে বললাম তুই ভয়েস দে, আমি ভয়েস দিতে ভয় ভয় করে। তাছাড়া আমার হাজবেন্ডও যদি দেখে আমি এরকম ইউটিউব চ্যানেল খুলেছি তো আমার খবর আছে, তোর ভয়েস শুনলে তখন আমি বলবো যে ওর ইচ্ছে জেগেছিল, ওর কাছে ফোন নেই তো আমার ফোনের মধ্যে আপলোড দিচ্ছে, ওইরকম বুঝিয়ে নেব। তখন আমার ভাইয়ের মেয়ে কিন্তু রাজি হয়ে গেল। ও কিন্তু আবার বেশি কথা বলতে খুবই মানে গুছিয়ে গেছে, কথা বলতে পারে অনেক সুন্দর করে। আর ও যখন ভয়েস দিত তখন আমি সবাইকে শেয়ার দিতাম, দেখো কত সুন্দর করে ও ভয়েস দিচ্ছে। তো বাহিরের দিক থেকে যারা আছে সবাই সাপোর্ট করতো যে মুনা এত সুন্দর করে কথা বলতে পারে, ও খুবই সুন্দর করে কথা বলতে পারে। যেহেতু আমি ভিডিও করতাম শুধুমাত্র ওই ভয়েস দিত। ও যেভাবে ভয়েস দিত আমার ওইভাবে হতো না। আমার মনে হতো যে ওইভাবে কথা বলতে হবে ওই জায়গাতে, তো ওইভাবে ও কথা বলতে পারতো না, ও ওর মতোই করে দিত। তো একদিন আমার খুবই ইচ্ছে হলো যে আমি একটা ভয়েস দিই, দেখি কিভাবে আমি ভয়েস দিতে পারি। ইচ্ছে ছিল আমি সিলেটি ভাষায় কথা বলবো, কিন্তু কেন জানি ভয়েসটা আমার সুন্দর আসছিল না সিলেটি ভাষা। সেজন্য আর কি আমি শুদ্ধ ভাষায় চর্চা করলাম। ওইভাবে আসলে শুদ্ধ ভাষা আমি কথাই বলতে পারতাম না, বেবা চাকা খেয়ে যেতাম। এইভাবে কথা বলতাম। আমি এখন ওই ভয়েসগুলো শুনি তখন আমি নিজেই হাসতে হাসতে শেষ হয়ে যাই। ওই ফার্স্টে একটা ভয়েস দিয়েছিলাম, তৎক্ষণাৎ আমার হাজবেন্ডরা শুনে ফেলছে। কারণ ও যখন ভিডিও আপলোড করতো তখনই আমার হাজবেন্ডে দেখতো, যেহেতু একই সেম পাসওয়ার্ড। আমার ফোনে যে পাসওয়ার্ড আমার হাজবেন্ডের ফোনেও কিন্তু সেম পাসওয়ার্ড। এতদিন এত কথা বলেনি, যখনই আমি ভয়েস দিয়ে দিলাম তখনই এরকম কথাবার্তা কি বলবো। একদিন সকালবেলায় আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে। ফোন দিয়ে মনে হচ্ছে যে আমি এত বড় একটা পাপ করে ফেলছি, এই পাপের কারণে ও কথা বলতে পারছে না এইরকম। তো কথা বলে আমাকে রাগারাগি করে তারপর অনেক বকাঝকাও করেছে, ওইগুলো আর নাই বা বলি। তারপর আমি এতটা পরিমাণে ভেঙে পড়েছিলাম যে আমি সাধারণ একটা কথা বললাম, তাও আবার আমার হাজবেন্ডে এইভাবে আমাকে বলল। আমি কান্নাকাটি করেছি। এই সময়ে আমাদের বাসার মধ্যে মেহমানও ছিল। আমি আসলে নিজেকে সামলাতে পারিনি, এতটা পরিমাণে আমি কান্নাকাটি করছিলাম। তো ওরাও কিন্তু দেখেছে, মোটামুটি অনেকজনই সাক্ষী আছে। আমি যখন এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম তখন বাসাটা পুরোটাই ফাঁকা ছিল। ফাঁকা বলতে আমার বাসার মধ্যে যেহেতু কেউ নেই, শ্বশুর শাশুড়ি কেউ নেই, শুধুমাত্র আমার হাজবেন্ড ওয়াইফ। তার ভেতরে আমার একটা মেয়ে ছিল, তাসনিম। আমার দ্বিতীয় বেবিটা কিন্তু হয়নি তখন। আমার একটা বেবিকে সামলাতেই আমার অনেক কষ্ট হয়ে দাঁড়াতো, রান্না বান্না কখনো কখনো পুড়ে যেত। মানে এতটা পরিমাণে বই পেত তাসনিম, আমাকে ধরে কান্নাকাটি করতো আর ওকে সামলাতে গিয়ে রান্নাটা পুড়ে যেত। তখন আবার দ্বিতীয়বার ওই কাজটাই আমার করতে হতো, একই কাজ বারবার করতে হতো। আর এতটা পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছিলাম, মানে একই পরিবেশে থাকতে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি। আর বাসা বাড়িতে যারা বেবি লালন পালন করেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারেন কতটা কষ্ট হয়। বাহিরের সাইড দিয়ে বাচ্চারা থাকলেও ওইভাবে এসে আমার মেয়ের সাথে খেলাধুলা করতো না, প্রচুর কান্নাকাটি করতো আমার মেয়ে বাচ্চাদের জন্য, কিন্তু কেউ আসতো না তখন। তখনই আমার মনকে আমি প্রশ্ন করলাম যে আমি কি করতে চাই।
সেটাই মেন প্রশ্ন। যেহেতু আমার কিছুই ভালো লাগছে না, তখন এতটা পরিমাণে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম একা, একা বাসার মধ্যে। আসলে চারদিকে মানুষ অনেকেই থাকে, কিন্তু তোমার কথাগুলো কেউ বুঝতে চায় না। অথবা তুমি কিভাবে চলছো সেটা দেখতে চায় না। সবাই সবারটাই বুঝে। একদিন মনে মনে আমার ইচ্ছে করলো যে আমি ইউটিউবিং যেহেতু দেখি, তো খুব ভালো লাগে মানুষের ভিডিওগুলা দেখতে, তো আমি একটা চ্যানেল খুলে নেব। তখনই আমি একটা চ্যানেল খুলে নিই। তখন কিন্তু আমার হাসব্যান্ডকে ওই কথা আর জানাইনি। ওই যে বললাম না আমি আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তখন আমার হাসব্যান্ড অনেক বকাঝকা করেছে। তখন আমি আসলে একটা পাসওয়ার্ডও আমি জানতাম না কিভাবে একটা জিমেল তৈরি করতে হয় আর কিভাবে একটা ইউটিউব চ্যানেল করতে হয়। তখনই মাথার মধ্যে আইডিয়া আসলো, ইউটিউবের মধ্যে তো সবকিছু সার্চ দিলে পাওয়া যায়। তো দেখি কিভাবে জিমেলটা তৈরি করা যায়। তখনই আমি জিমেলটা তৈরি করলাম, কিন্তু পাসওয়ার্ড কি দিয়েছি আমি যখনই দিয়েছিলাম পাসওয়ার্ড তখনই ভুলে গেছি, কারণ টিপতে টিপতে হচ্ছিল না। তারপরে আমি পাসওয়ার্ড কি দিয়েছি আমি নিজেই বলতে পারবো না এরকম। তারপরেও কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি আমি। যখনই আমি ইউটিউব চ্যানেল খুলেছি তখন মনে মনে প্ল্যান করলাম যে কাউকে এই কথাটা আমি জানাবো না, এমনকি আমার ঘরের মানুষকেও আমি জানাবো না আমি ইউটিউব চ্যানেল, আমার যা খুশি আমি তাই করব। আমি যখন বের হতাম আমার হাজবেন্ড ফোন দিত, আমাকে পেত না। আর সবসময় তো সবাইকে বলে যাওয়া যায় না, আর বাসা বাড়িতে কার বাসাতে যাব বলেন তো, কেউ তো আত্মীয় স্বজনও নেই। এতটা পরিমাণে বাসার মধ্যে থেকে নিজেকে একটা জেলের মতো মনে হচ্ছিল, যে আমি একটা জেলের মধ্যে বন্দি আছি। তো মাঝে মধ্যে কি আমি মনে হতো একটা খালি ফ্লোট হতো, ওই জায়গাতে একটা আমি দৌড় দিতাম। এইরকম অবস্থায় ছিল। মানে কিছুই ভালো লাগতো না। সারাক্ষণ শুধু হাজবেন্ডের সঙ্গে ফোনে কথা বলা, তুসতাস করলে হাজবেন্ডও বকাঝকা। এর উপরে আমার যে ননদ টনদ তারা আছে, তারা কিন্তু বেশ লাগিয়ে লাগিয়ে কথাগুলো রাখতো। আমার হাজবেন্ডে কিন্তু ভীষণ আমার দিকে খেপে থাকতো। মুখের দিকে তাকানো যেত না আমার হাজবেন্ডের। যখনই যা বলি তো তখনই লেগে যেত। প্রচুর বই করতো ফোনে কথা বলতে আমার হাজবেন্ডের সাথে। যাদের হাজবেন্ড বাইরের দেশে থাকে তারা কিন্তু ওইসব ফেস করে, আমি জানি। তো আমি যতটুকু ফেস করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি, আর এটাই সত্য। যখন আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে মোটামুটি, তখনও আমি কাউকে জানাতে যাইনি। আর যখন আমার ওয়াচ টাইমের পিছু পিছু দৌড়ছিলাম, তখন কিন্তু এক এক করে সবাই জেনে যাচ্ছিল। যেমন ধরেন, আমার মেজো বোন দেশে এসেছিলেন। তো উনি আমার চ্যানেলটা দেখলেন, তারপর বললেন যে আমি কোথাও যাই বেড়াতে সবকিছু ভিডিও করে রাখবে আর চ্যানেলে আপলোড দেবে, আমার মুখ দেখাবে না। তো আমি বললাম ঠিক আছে। সবার চাহিদা মতনই আমি ভিডিও করেছি, আস্তে আস্তে আপলোড দিয়েছি। আপলোড দিয়ে আস্তে আস্তে প্রায় ওয়াচ টাইমের পিছু পিছু অনেক খাটুনি খেটেছি। যাই হোক, ওইসব কথা আর বলবো না। সবার অবদানই আসলে এই পর্যায়ে এসেছি। আস্তে আস্তে ভিডিও করলাম, ভিডিও করে আপলোড করে ওয়াচ টাইম তো পূরণ হচ্ছে না। আমার প্রায় 1 বছরের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার ম্যানেজ করেছি আমি। আচ্ছা, আমরা যে এই যে ভাইরাল টপিক আসে সামনে, আমরা দেখি ওরা সাকসেসফুল, ওইসব দেখে আমাদের মনে উতাল উঠে যায় আমরাও ইউটিউব চ্যানেল খুলবো। 2 বছর ধরে এত পরিশ্রম করছি, এত খাটুনি খাটছি, আমি শুধু ব্যর্থ মানুষগুলোই বেশি দেখেছি আমার লাইফের মধ্যে। আমি যে এই স্থানের মধ্যে কাজ করছি, আমি শুধু ব্যর্থ মানুষগুলোই দেখছি, সবাই কান্না করছে। অথচ যারা সফল মানুষ হয়েছেন তারা এত সহজভাবে ইজিভাবে বুঝাচ্ছেন যে একদম পানির মতো সহজ, এটা কাজ করলেই শুধু টাকা আর টাকা আসবে। শুনেন আমার ভাই এবং বোনেরা, এত সহজভাবে মানুষকে বোঝালে 2টা 4টা ভিউজ আসতে পারে, কিন্তু বোঝানোটা ভুল হবে। যখনই ইউটিউব চ্যানেল খুলবে তখনই কিন্তু ওই আপনার কথাই মনে করবে যে আপনি এতটা সহজভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দেওয়ার পর 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনি ইনকাম করে ফেলছেন, সেটা আপনারা দেখাচ্ছেন। 3 মাসের মধ্যে আপনারা মনিটাইজেশন পেয়েছেন এত সহজভাবে। আপনার কপালটা হয়তো ভালো, সেজন্য আপনি 3 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে গিয়েছেন। কিন্তু আরো যে মানুষগুলা, সবাই কি 1 নাম্বার হয়? একটা পরীক্ষার মধ্যে সবাই কি 1 নাম্বার হয়? একজনকে বেছে নিতে হয়, তাই না? তুমি একজন হয়ে গেলে 1 নাম্বার, আর সবাই কিন্তু
একদম সাইট। এত সহজভাবে প্লিজ আপনারা বুঝাবেন না যে ইউটিউবে এসে শুধু সফলতা। একটু ব্যর্থটাও আপনারা তুলে ধরবেন। বিশেষ করে বেশি করে ব্যর্থটাই আপনারা তুলে ধরবেন। মানুষ অনেক আশা করে আসে। ফ্যামিলি এতটা পরিমাণে চাপের মধ্যে ইউটিউবে এসে কাজ করে যখন অবশেষে ২ বছর ৩ বছর শখে কাজ করে ফেলেন, তখন ওই কাজটা আর ভালো লাগে না। আমি মানছি আপনারা বলবেন যে এটা শখে এসেছি, শখে আসছেন, ঠিক আছে। কিন্তু একটা কাজ বারবার রিপিট করা কত যে একটা, কি বলবো, এটা ভালো লাগে না, একদম ভালো লাগে না। এক কাজ প্রতিদিন যদি আপনি করেন বোরিং হয়ে যাবেন। এই যে এত কষ্ট করে আমি ভয়েসটা দিচ্ছি, পায়ের ঘাম মাথার মধ্যে চলে যাচ্ছে। ফ্যান যদি ছাড়ি তাহলে শব্দ হবে। সেজন্য ফ্যান অফ করে চারিদিকে দরজা জানালা লাগিয়ে কোনো বাতাস নেই, এই নিস্তব্ধর মাধ্যমেই আমি ভয়েসটা দিচ্ছি, শুধু এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। অনেকেই আছেন হাজবেন্ডকে বুঝিয়ে বাজিয়ে তারপর ইউটিউবিং শুরু করা। আসলে যতটা সহজ ভাবছেন এই কাজটা করা ততটা সহজ না। ওনারা যেইভাবে দেখাচ্ছেন এটা হচ্ছে মুখোশের আড়ালে। ওনারা যে এই ইউটিউবে এসেছেন, কত বছর যে কাদার মতো খেটেছেন সেটার ইতিহাস কিন্তু আপনাদেরকে জানায় না। শুধু বলে ২ লক্ষ টাকা আমি পেয়ে গিয়েছি, দেখুন আপনারা, আমি ব্যাংক থেকে তুলে ফেলছি। কিন্তু কত বছর খাটুনি খেটেছেন একটা চ্যানেলের পেছনে, ওনারা কিন্তু ওইসব গল্প আপনাদেরকে জানাবে না কখনোই। যদি এই গল্পটা জানায় ভিউজ কম আসবে। ওনারা দেখেছেন যে শুধু সফলতার গল্প করলে ভিউজ আসে, তো আপনাদেরকে শুধু উল্টাপাল্টা বুঝাবেন। আমি বলবো আপনারা বুঝে শুনে তারপর পাউটা দিবেন। আসবেন না কেন, কিন্তু বুঝে শুনে আসবেন। একটা মেয়ের ক্ষেত্রে একটা ফ্যামিলি মেনটেন করে তারপর ভিডিও আপলোড দেওয়া, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, সেটা মাথায় রাখতে হবে। আর এমন এক পজিশনে আসবেন যখন ছাড়তেও পারবেন না, আবার রাখতেও পারবেন না, হতাশ হয়ে যাবেন। যেমন ধরুন ওই যে আমরা আছি না, আমরাও এরকম আছি, হাজারি বিজারি আছি। আমাদের আপু ভাইয়ারা অনেকেই এরকম কান্নাকাটি করছে, সবাই গলা ধরে ধরেই কান্না করছি আমরা, যে আমরা সাকসেস হচ্ছে না, চলে যাব। এমনকি আমিও বলছি। জানি না ইউটিউবে চলে আসার গল্পটুকু আপনাদের কতটুকু ভালো লাগলো। আর যদি কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরো অনেক কিছুরই শেয়ার ছিল, কিন্তু এত বড় ভিডিও হয়ে গিয়েছে, কেউ দেখবে কিনা জানি না, হয়তো স্কিপ করে করে সবাই দেখবেন। আর যারা অনেক সাপোর্টিং আমাকে করেন, তারা আমি জানি কখনোই আমাকে ঠকাবেন না, তাদের উপরে দীর্ঘ বিশ্বাস আমার আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজ অনেক ফেভারিট ফেভারিট রান্না করেছি, করলা, তারপর ছোট মাছ, এই তো দেখতেই পারছেন।